তাদের কাছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সুপার ব্লাড লাইন আছে, সেটি হল চিরতিয়ানশী ব্লাড লাইন। এই ব্লাড লাইন কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। এটি শুধু শক্তিশালী এবং চিকিৎসার ক্ষমতা রাখে না, নিজের কোষ দিয়ে অন্য কোনো অর্ধেক যন্ত্রদেহ নিয়ন্ত্রণ করতে পারে। এর প্রতিদ্বন্দ্বীও সহজ কিছু নয়। এর শরীর কৃত্রিমভাবে তৈরি ন্যানো কোষ নিয়ে গঠিত। এটি মুহূর্তের মধ্যে আকার পরিবর্তন করতে পারে এবং কোনোভাবেই মারা যায় না। সাধারণ অস্ত্র দিয়ে একে থামানো যায় না। মানুষ একে ধ্বংস করতে কামানের গোলা ব্যবহার করেছিল, কিন্তু ভাঙা কোষ আবার যুক্ত হয়ে একটি সুপার মাকড়সা দৈত্য তৈরি হয়। এর পেটের নিচে ছোট্ট গোলগাল অংশ সবসময় পূর্ণ গোলাবারুদ। এত উন্নত প্রযুক্তি অবশ্যই ভবিষ্যৎ থেকে এসেছে। সেই সময়ে আমার মহাবিশ্ব ইতোমধ্যে 0.1 ন্যানোমিটার চিপ প্রযুক্তি ব্যবহার করে এগিয়ে গিয়েছে এবং পৃথিবীকে একীভূত করেছে। এখনকার আমেরিকার সাহায্যে আমরা ইতোমধ্যে মানবদেহের কোষ ডিএনএ পরিবর্তন করতে সক্ষম হয়েছি এবং এগুলি চিপে সংযুক্ত করতে পারি। শুধু চিপটি পেটে প্রতিস্থাপন করলেই তা কোষের আলোকবেগে বিভাজন ঘটায় এবং দ্রুত স্নায়ুর গঠন করে। কয়েক সেকেন্ডের মধ্যেই একটি জীবন্ত প্রাণীর জন্ম হতে পারে। তারা এই প্রযুক্তিকে ফায়ার উইং প্রযুক্তি বলে ডাকে এবং এতে করে স্বাভাবিকভাবেই চিরতিয়ানশী ব্লাড লাইন তৈরি হয়, যে অগণিত সম্ভাবনা নিয়ে আসে। এত উন্নত প্রযুক্তি স্বাভাবিকভাবেই পরীক্ষা নিরীক্ষার জন্য আকৃষ্ট হয়। তিয়ানলং গ্রুপ প্রচুর ভাড়াটে সৈন্য পাঠাল চিরতিয়ানশী ঘাঁটিতে আক্রমণ করার জন্য। তারা কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতিনিধিত্ব করে এবং বাজোম্যান তৈরি করে এবং মানুষের শরীরে চিপ স্থাপন করে পুরো মানবজাতিকে নিয়ন্ত্রণের আশা রাখে। অন্যদিকে ফায়ার উইং প্রকল্প এই পরিকল্পনা ঠেকানোর জন্যই শুরু হয়েছিল। তিয়ানলং গ্রুপের শক্তিশালী অস্ত্রের মুখোমুখি হয়ে চিরতিয়ানশী ঘাঁটির প্রতিরক্ষা ব্যবস্থা ধীরে ধীরে ভেঙে পড়ছিল। তারা কিন্তু যে কোনো মূল্যে সুপার অস্ত্র চালু করেছিল। কিন্তু তিয়ানলং গ্রুপ এই সুপার অস্ত্রকে নিয়ে কোনো চিন্তা করেনি, কারণ তাদের কাছে আরও শক্তিশালী সুপার মেকা যোদ্ধা ছিল। এই মেকা যোদ্ধারা ঘাঁটিতে প্রবেশ করার পর থেকে একের পর এক সবকিছু ধ্বংস করতে শুরু করে এবং পুরোপুরি প্রতিরোধ অকার্যকর করে তোলে। দ্রুতই তারা চিরতিয়ানশীর মূল ফটকের কাছাকাছি পৌঁছায়। একই সময়ে একটি শিশুর কোষ দ্রুত বিভাজনের মাধ্যমে 10 মাসের গর্ভধারণের প্রক্রিয়া এড়িয়ে যায়। তার নাম রাখা হয় ইনি। মানুষের আশা নিয়ে ইনি পালানোর ক্যাপসুলে রাখা হয় এবং পৃথিবীর অজানা এক কোণায় পাঠানো হয়। এই সময় তিয়ানলং গ্রুপের ভাড়াটে সৈন্যরা ল্যাবরেটরির দরজায় এসে পৌঁছে গেছে। ল্যাবের দরজা আচমকা ধ্বংস করা হয় এবং সমস্ত চিরতিয়ানশী সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয়। অনেক বছর কেটে গেছে। এ সময় পৃথিবী সাইবার পাঙ্ক ধাঁচে ভরে গেছে। বিভিন্ন উড়ন্ত যানবাহন ও নবায়নযোগ্য শক্তি সর্বত্র দেখা যায়, এমনকি পুরো ভবনের গায়ে বিজ্ঞাপন পর্যন্ত প্রদর্শিত হয়। ইনি ইতিমধ্যে বড় হয়ে উঠেছেন, কিন্তু তার জন্ম থেকেই তার ব্লাড লাইন ঘুমিয়ে রয়েছে। তবুও তার শারীরিক ক্ষমতা অসাধারণ এবং অত্যন্ত উচ্চ মেধা রয়েছে। এই শক্তি তাকে প্রতি বিপদ থেকে বাঁচিয়ে দেয়। তবে এই অস্বাভাবিক ক্ষমতাগুলো তার জন্য সবসময় ঝুঁকি বয়ে আনে। তিয়ানলং গ্রুপের মালিক ইনিকে দীর্ঘদিন খুঁজে পাওয়ার জন্য ব্যাপক চেষ্টা করছিল। তারা শীঘ্রই তাকে লক্ষ্য করে এবং তাকে তাড়াতাড়ি ধরতে লোক পাঠায়। যখন ইনি জ্ঞান ফেরে তখন সে শক্তভাবে বাধা অবস্থায় থাকে। প্রাথমিক গবেষণায় পাওয়া যায় যে তার কোষ অত্যন্ত দ্রুতগতিতে বৃদ্ধি পায় এবং স্বয়ংক্রিয়ভাবে নিজেদের মেরামত করতে পারে। একবার পুরো নিয়ন্ত্রণ পেলে সম্ভবত চিরকাল বাঁচা সম্ভব। তারা তার কোষের বৃদ্ধি থামানোর জন্য দমনকারী পদার্থ দিচ্ছিল, কিন্তু ভুলক্রমে তারা একটি প্রভাবকারী পদার্থ দিয়ে বসে। তার কোষ বিস্ফোরণের মতো বিভাজিত হতে শুরু করে। তার শরীর অপ্রতিরোধ্যভাবে কাঁপতে থাকে। অল্প সময়ের মধ্যেই তার ব্লাড লাইন সম্পূর্ণরূপে সক্রিয় হয় এবং তার গতি বুলেটের থেকেও দ্রুত হয়ে ওঠে। বিশেষ বাহিনী তার সামনে পিঁপড়ের মতো। এতেই শেষ নয়, তার আছে অসাধারণ স্বনিরামদের ক্ষমতা। কোনো আধুনিক প্রযুক্তি তার জন্য কোনো ক্ষতি করতে পারে না। তার দৃষ্টি প্রক্রিয়াকরণের গতি I9 এর চেয়েও বেশি, যা তার শরীরে দ্রুত এবং সর্বোত্তম প্রতিক্রিয়া জানাতে সাহায্য করে। সে দ্রুত সমস্ত প্রতিপক্ষকে পরাজিত করে। বিশেষ বাহিনীর সদস্যরা ল্যাব থেকে পালিয়ে যায়, কিন্তু অর্ধেক পথেই শরীরের কাজকর্ম অতিরিক্ত হয়ে যাওয়া কারণে অজ্ঞান হয়ে পড়ে। জ্ঞান ফেরার পর সে নিজেকে একটি অচেনা গুদামে আবিষ্কার করে। প্রকৃতপক্ষে তার রক্তনালীর জাগরণের শক্তি এত বেশি ছিল যে চিরতিয়ানশী বাহিনী তার শক্তির সংকেত শনাক্ত করে এবং তাকে তার পথে ফিরিয়ে আনে। বর্তমান অধিনায়ক চিউডে তাকে পুরো ব্যাপারটি ব্যাখ্যা করে। চিরতিয়ানশী বাহিনী তার জন্য গবেষণা করতে গিয়ে বিশাল মূল্য দিয়েছিল এবং পুরো ঘাঁটি ধ্বংস হয়েছিল। তার মাও এর ব্যতিক্রম ছিল না। পিছন থেকে কাজ করা দলপতি তিয়ানলং গ্রুপ ইতিমধ্যে মানবজাতির শীর্ষ প্রযুক্তি নিয়ন্ত্রণ করছে এবং পৃথিবী শাসন কেবল সময়ের ব্যাপার। ইনি যদিও একজন সৃষ্ট মানুষ, কিন্তু তার শরীর মাংসের এবং সাধারণ মানুষের মতো। শুধু তার মধ্যে জন্মগত উচ্চ প্রযুক্তি রক্তনালী রয়েছে। এখন রক্তনালী সক্রিয় হয়েছে। সামান্য প্রশিক্ষণ দিয়ে সে তিয়ানলং গ্রুপের বিরুদ্ধে লড়তে পারবে। তারা হোলোগ্রাম প্রযুক্তি ব্যবহার করে ইনিকে প্রশিক্ষণ দিচ্ছে। তাদের বিশ্বাস চিরতিয়ানশী রক্তনালীর ক্ষমতা অসীম এবং এর সীমা অনেক দূর। এর সঙ্গে ড্রাগন গ্রুপ ইতিমধ্যে ইন্দোনেশিয়ার ডিএনএ এর গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেছে এবং শীঘ্রই অনন্ত জীবনধারী সৈন্যদল তৈরি করতে পারবে। ড্রাগন গ্রুপের প্রধান আর ভান করছে না এবং সত্য সামনে আনছে। সে মানুষ নয়, বরং একটি কৃত্রিম ন্যানোজীব। এটা 30 বছর আগের কাহিনী, যেখানে প্রধান তার নিজের জীব বৈশিষ্ট্য দিয়ে একটি সচেতন ন্যানো রোবট তৈরি করে। কিন্তু রোবট তার সৃষ্টির মুহূর্তেই বিদ্রোহ করে এবং তৈরি কারককে গ্রাস করে ফেলে। এখন সে তার অবিনশ্বর সৈন্যবাহিনী তৈরি করতে যাচ্ছে এবং তার আর মানব বিশেষ বাহিনীর প্রয়োজন নেই। 30 বছর ধরে তিনি ড্রাগন গ্রুপের প্রধান হিসেবে কাজ করে যাচ্ছেন, শুধু কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বিশ্ব শাসন করার জন্য এবং মানব সভ্যতার চেয়ে উন্নত জীবন তৈরি করার জন্য। ইন্দোনেশিয়া নেতৃত্বাধীন আর্কেঞ্জেল বিদ্রোহী বাহিনী এটি প্রতিরোধ করার জন্য এগিয়ে এসেছে। তারা রক্তমাংসের হলেও কৃত্রিমান। প্রধান তাকে নিজ দলের অংশ হিসেবে দেখে এবং শপথ করাতে চায়, কিন্তু ইন্দোনেশিয়া তা মানতে রাজি নয়। তর্কবিতর্কের পর যুদ্ধ শুরু হয়। ইন্দোনেশিয়া জানে না যে প্রধান ইতিমধ্যেই তার ডিএনএ নিয়ে কাজ করেছে এবং তার যুদ্ধ ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সাধারণ অস্ত্র তার উপর কাজ করে না।
তবে ইন্দোনেশিয়ার যুদ্ধ ক্ষমতাও ভালো। সে সুযোগ খুঁজে পেয়ে প্রধানের দলে থাকা একজন সদস্যকে ছুঁড়ে ফেলে দেয়। বোমা ফাটিয়ে ধ্বংস করার পরও বিচ্ছিন্ন ন্যানোকোষগুলো আবার জোটবদ্ধ হতে পারে। খুব দ্রুতই এটি একটি মাকড়সায় রূপান্তরিত হয়ে যায়। এবার দানবটি আরও কঠিন হয়ে উঠেছে। আরও ভয়ের ব্যাপার হল পেটের ছোট বাহু থেকে এটি সুপার পালস গান রোবট নিক্ষেপ করতে পারে। মিগু তার দলকে ঝামেলায় দেখে দ্রুত সাহায্য করতে আসে। সে ইন্দোনেশিয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ, তার একমাত্র পরিবার সদৃশ। দুঃখে কাতর হয়ে তার রক্তের শক্তি আবার জাগ্রত হয়। সে যেন সুপার সাইয়ান হিসেবে পরিণত হয়েছে। তার চারপাশে প্রচণ্ড শক্তি এবং কোনো আক্রমণ অবজ্ঞা করার ক্ষমতা। সে কোনো বাহবা পাওয়ার জন্য এটা করছে না, বরং তার নিজের কোষ দিয়ে শত্রুর দেহে প্রবেশ করে প্রভাব বিস্তার করে। তার কোষ ব্যবস্থা জোটবদ্ধ হয়ে প্রধানের ন্যানো ধাতব কোষগুলোকে ধ্বংস করে দিতে থাকে। এটাই সম্ভবত রক্তের ক্ষমতার আসল রহস্য। দ্রুত প্রধানের দেহ ইন্দোনেশিয়ার রক্তের নিয়ন্ত্রণে চলে যায় এবং পরবর্তী মুহূর্তে সে শক্তিশালী একটা ফিনিক্স শক্তি স্রোত দিয়ে প্রধানের শরীরকে ধ্বংস করে দেয়। একই সঙ্গে ক্যাপ্টেন চিউড পরিষ্কারকারী বাহিনীর সক্রিয়করণ ব্যবস্থা বন্ধ করে দেয়। এইভাবে যুদ্ধের সমাপ্তি ঘটা। এটি একটি ওয়েব সিনেমা এবং কম বাজেটের মধ্যেও এমন প্রভাব দেখানো অনেক প্রশংসার যোগ্য।